মেরুদণ্ডে আঘাত লাগলেই যে সার্জারি প্রয়োজন হবে এমনটা নয়, ডিপেন্ড করে মেরুদণ্ডে কতটা আঘাত লেগেছে এবং তার চারিপাশে মেরুদণ্ডের চারিপাশেতে আমাদের হাড় দিয়ে, যেটাকে আমরা ভার্টিব্রাল কলাম বলি, হাড় দিয়ে মোড়া আছে। ভার্টিব্রাল কলাম তে যদি বেশি পরিমাণে আঘাত লাগে, মানে খুব বেশি, যেক্ষেত্রে মেরুদণ্ডের নার্ভাস স্ট্রাকচারের উপর যদি কোনো কম্প্রেশন থাকে অ্যান্ড which is causing a neuro deficit, মানে কোনো পেশেন্টে কোনো উইকনেস থাকে যদি স্পেশালি, যেটা মানে বিকজ অফ কম্প্রেশন যদি সেটা হয়, দেন দ্য পেশেন্ট উইল রিকোয়ার সার্জারি। আগেতে যেটা করতাম সেটা হচ্ছে কোনো ফ্র্যাকচার যদি হয় তাদের লম্বা করে বড় করে কেটে সেখানেতে স্ক্রু রড দিয়ে ফিক্স করতে হতো অনেক সময়তে। সেইটা এখন মিনিমালি ইনভেসিভে যেইখানেতে স্ক্রু ইনসার্ট করা হবে শুধু সেই পজিশনে আমরা কিছু ইনসিশন দিয়ে তার মধ্যে দিয়ে স্ক্রুটাকে পাস করে বোনের সাথে ফিক্স করে অ্যান্ড উই ক্যান পাস ডাউন আ রড অ্যালং দ্য লাইক বিলো দ্য মাসলের কভারিং যেটা থাকে ফেসিয়া, তার তলা দিয়ে রডটাকে পাস করে দিতে পারি থ্রু দ্য মাসল। অনেক সময়তে দেখা যায় যে পেশেন্টের মেরুদণ্ডে আঘাত লাগার জন্য অ্যাকিউট অনসেট প্যারাপ্লেজিয়া হচ্ছে, অ্যাকিউট অনসেট বাইল্যাটারাল লোয়ার লিম্বস কাজ করছে না একদমই, উইথ নো সেন্সেশন। সেক্ষেত্রে দ্য চান্স অফ রিকভারি ইজ ভেরি লেস। যদি একটা লিম্বের সেন্সারি অ্যান্ড মোটর কোনো ফাংশনই একদমই না থাকে, জিরো থাকে, দেন দ্য চান্স অফ রিকভারি ইজ ভেরি লেস। আমরা আজ কথা বলবো স্পাইন সার্জারি সম্পর্কে। স্পাইন অর্থাৎ মেরুদণ্ডে সার্জারি কখন প্রয়োজন, সূক্ষ্ম কোনো চোট লাগলে সার্জারির কি প্রয়োজন রয়েছে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের আজকের পর্ব। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরীদেবী হসপিটালসের কনসালটেন্ট অ্যান্ড নিউরোসার্জন ডক্টর সৌম্যদীপ্ত নন্দী। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার, আমি ডক্টর সৌম্যদীপ্ত নন্দী। আমি গৌরীদেবী হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে কনসালটেন্ট নিউরোসার্জন হিসেবে অ্যাটাচড আছি। স্যার, প্রথমেই যেটা জানতে চাইবো, আমরা আজ কথা বলবো স্পাইন সার্জারি নিয়ে, তাই স্পাইন অর্থাৎ মেরুদণ্ডে আঘাত লাগলে কি সবসময় সার্জারির প্রয়োজন হয় নাকি কোনো বিকল্প পথ রয়েছে? না, মেরুদণ্ডে আঘাত লাগলেই যে সার্জারি প্রয়োজন হবে এমনটা নয়, ডিপেন্ড করে মেরুদণ্ডে কতটা আঘাত লেগেছে এবং তার চারিপাশে মেরুদণ্ডের চারিপাশেতে আমাদের হাড় দিয়ে, যেটাকে আমরা ভার্টিব্রাল কলাম বলি, হাড় দিয়ে মোড়া আছে। ভার্টিব্রাল কলাম তে যদি বেশি পরিমাণে আঘাত লাগে, মানে খুব বেশি, যেক্ষেত্রে মেরুদণ্ডের নার্ভাস স্ট্রাকচারের উপর যদি কোনো কম্প্রেশন থাকে অ্যান্ড উইচ ইজ কজিং এ নিউরো ডেফিসিট, মানে কোনো পেশেন্টে কোনো উইকনেস থাকে যদি স্পেশালি, যেটা মানে বিকজ অফ কম্প্রেশন যদি সেটা হয়, দেন দ্য পেশেন্ট উইল রিকোয়ার সার্জারি। আদারওয়াইজ কনজারভেটিভ ম্যানেজমেন্টে অনেক পেশেন্ট ভালো হয়ে যায়। যদি পার্টিকুলারলি পোস্টিরিয়ার আর্চ এলিমেন্টসগুলোতে বা ট্রান্সভার্স প্রসেস, যেন আমরা ভার্টিব্রাল কলামেতে বলি, সেইগুলোতেও যদি ফ্র্যাকচার হয় তাহলে অনেক সময়তেই সার্জারি প্রয়োজন হয় না। বর্তমানে রোবোটিক সার্জারি রয়েছে বা মিনিমাল ইনভেসিভ রয়েছে, তো এগুলো কি কতটা, মানে এগুলো কতটা কার্যকর? হ্যাঁ, রোবোটিক সার্জারি এখন নিউরো সার্জারিতে ইজ আ ভেরি লাইক ইট ইজ টেকিং সাম বেবি স্টেপস নাও, whereas minimally invasive surgery is like অনেক দিন ধরে and it has gradually progressed a lot. তো এখন মোটামুটি আমরা অনেক ক্ষেত্রে মিনিমালি ইনভেসিভ সার্জারি ক্ষেত্রে যেটা মোস্ট ইউজফুল যেটা হচ্ছে পেশেন্ট রিকভারি টাইম ইজ ভেরি লেস। সো সার্জিক্যাল একটা প্রসিডিওরে পরেতে পেশেন্টকে রিকভার করতে যে টাইমটা লাগে সেটা অ্যাজ আ মিনিমালি ইনভেসিভ সার্জারিতে খুব কম, কারণ সেখানেতে মাস্কুলার টিস্যু এবং নর্মাল যে টিস্যুগুলো সেগুলো হ্যান্ডলিং খুব কম। যেমন আমরা আগেতে যেটা করতাম সেটা হচ্ছে কোনো ফ্র্যাকচার যদি হয় তাদের লম্বা করে বড় করে কেটে সেখানেতে স্ক্রু রড দিয়ে ফিক্স করতে হতো অনেক সময়তে। সেইটা এখন মিনিমালি ইনভেসিভে যেইখানেতে স্ক্রু ইনসার্ট করা হবে শুধু সেই পজিশনে আমরা কিছু ইনসিশন দিয়ে তার মধ্যে দিয়ে স্ক্রুটাকে পাস করে বোনের সাথে ফিক্স করে অ্যান্ড উই ক্যান পাস ডাউন আ রড অ্যালং দ্য লাইক বিলো দ্য মাসলের কভারিং যেটা থাকে ফেসিয়া, তার তলা দিয়ে রডটাকে পাস করে দিতে পারি থ্রু দ্য মাসল। ইন কেস কী হয়, নর্মাল যে মাস্কুলার টিস্যুগুলো আছে সেইগুলো হ্যান্ডলিং অনেক কম হচ্ছে, সেইগুলো ইনজুরি অনেক কম হচ্ছে অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট পোস্ট অপারেটিভ পেইন অনেকখানি কম হচ্ছে। অ্যান্ড মিনিমালি ইনভেসিভের ক্ষেত্রে অনেক সময়তে উই ডোন্ট নিড টু গিভ ড্রেন সো দ্যাট দ্য পেশেন্ট ক্যান বি মোবিলাইজড ইভেন অন দ্য সেম ডে। আমরা অনেক সময়তে পেশেন্টকে মোবিলাইজ করতে পারি। সো
minimally invasive surgery has come a long way, and it is now an established section in trauma management in spinal surgeries. However, robotic surgery is now taking baby steps. Robotic surgery এখন যতখানি যেটা আছে যে জিনিসগুলো আমরা ওভার দ্য হ্যান্ড দিয়ে যেটা করছি সেটাই রোবটে অ্যাসিস্টে আরও বেশি প্রিসাইজভাবে করা যায়। সেইগুলোতে এখনও পর্যন্ত প্রচুর পরিমাণে এসেছে এরকম নয়, বাট ইট ইজ কামিং in the coming few years. Most likely we will see more of robotic surgery coming into neurosurgery. এটা কি সেফ? Obviously it is safer. Robotic surgery is safer because যেখানেতে আমাদের ইনহিউম্যান মানে যে কোনো হিউম্যানের হাতে যে ট্রেমার বলুন সেইগুলো যেগুলো আছে সেইগুলো অনেকটা কম হয় রোবোটিক আর্মস ইউজ করলে, অ্যাজ ওয়েল অ্যাজ যে ডিগ্রি অফ ফ্রিডম অফ মুভমেন্ট ইজ মোর। সেটা আমাদের নিউরোসার্জারি ক্ষেত্রে কতটা অ্যাপ্লিকেবল হবে অ্যান্ড ওয়েদার ইট উইল বি কস্ট এফেক্টিভ অর নট, that is in the coming years we will see. But anyways, robotic surgery is anyway safer, obviously safer. Minimally invasive surgery is also very safe because আমরা পুরোপুরি ইমেজ গাইডেন্সের আন্ডারে করি, ফ্লুরোস্কোপি গাইডেন্সেতে মানে সিআম ইউজ করি। অনেক সময়তে আমাদের নিউরো ন্যাভিগেশন আছে, নিউরো ন্যাভিগেশনের থ্রু দিয়ে এক্স্যাক্টলি পিন পয়েন্ট মানে মিলিমিটার সাব মিলিমিটারের ইয়েতে আমরা প্রিসিশন ইয়েতে করতে পারি। সো ইট ইজ ডেফিনেটলি সেফ। মানে এই দুটোর ক্ষেত্রে কি ঝুঁকি একেবারেই নেই নাকি ঝুঁকি রয়েছে? যে কোনো সার্জারির ক্ষেত্রেও ঝুঁকি আছে। লাইক ফর ইনস্ট্যান্স স্পাইনাল ট্রমার ক্ষেত্রে আমরা অনেক সময়তে আমাদেরকে কাইফোসিস যে ডিফর্মিটিগুলো ডেভেলপ হয় সেইগুলোকে আমাদেরকে কারেক্ট করতে হয়। তো অনেক সময়তে ফর দোজ কারেকশনস মে কজ নার্ভ ড্যামেজ, বা যে কোনো প্রসিডিওরের ক্ষেত্রে যখন আমরা ডিকম্প্রেস করছি নার্ভ রুটকে সেখানে তার রিপারফিউশন ইনজুরি হতে পারে। অ্যান্ড ইন এনি কেস যে কোনো সার্জারিতে অল্প বিস্তর অনেক রকম কমপ্লিকেশন হতে পারে, সিএসএফ লিক বলুন সেগুলো হতে পারে, অবশ্যই হতে পারে। ইট ইজ নট দ্যাট মানে ফুল প্রুফ বা উইদাউট রিস্ক কোনো সার্জারি হয় না অ্যাজ সাচ, যত মিনিমাম যত ছোটো সার্জারি হোক। বাট অ্যাজ সাচ আমরা দেখি যে দোজ আর ভেরি লেস, মানে খুবই কম। Normally it is not very much commonly seen. However, it happens. Obviously, it can happen. স্যার, মেরুদণ্ডে ছোট কোনো আঘাত লাগার পর যদি কেউ দিনের পর দিন চিকিৎসা করাচ্ছে না সেক্ষেত্রে কি হতে পারে? এটা ডিপেন্ড করে যে কতটা আঘাত লেগেছে। অনেক সময়তে দেখা যায় যে পেশেন্টের মেরুদণ্ডে আঘাত লাগার জন্য অ্যাকিউট অনসেট প্যারাপ্লেজিয়া হচ্ছে, অ্যাকিউট অনসেট বাইল্যাটারাল লোয়ার লিম্বস কাজ করছে না একদমই, উইথ নো সেন্সেশন। সেক্ষেত্রে দ্য চান্স অফ রিকভারি ইজ ভেরি লেস। যদি একটা লিম্বের সেন্সারি অ্যান্ড মোটর কোনো ফাংশনই একদমই না থাকে, জিরো থাকে, দেন দ্য চান্স অফ রিকভারি ইজ ভেরি লেস। এবার এইগুলোর ক্ষেত্রে অনসেট অফ দিস নিউরো ডেফিসিট ক্যান বি অ্যাকিউট অ্যাজ ওয়েল অ্যাজ ক্যান বি ওভার আ পিরিয়ড অফ টাইম। If it is an acute onset, হঠাৎ করে অ্যাক্সিডেন্টের পরেতে পুরোপুরি নিউরো ডেফিসিট হয়ে গেল, দেন দ্য পেশেন্ট ক্যানট হেল্প ইট, মানে কিছু করার নেই অ্যাকচুয়ালি। সার্জারি পরে তো দের ইজ লেস পসিবিলিটি দ্যাট ইউ উইল রিগেন। কিন্তু অনেক সময়তে যেটা দেখা যায় যেটা হচ্ছে যে ওভার আ পিরিয়ড অফ টাইম পেশেন্টের নিউরো ডেফিসিট আস্তে আস্তে ডেভেলপ করছে। সো দ্য লঙ্গার উই আর ওয়েটিং দেয়ার ইজ লেস চান্স অফ রিকভারি। তো রিকভারিটা সবার থেকে ভালো হয় যখন ইট ইজ অ্যান আর্লি স্টেজ, যখন একটু নিউরো ডেফিসিট ডেভেলপ করেছে সেই সময়তে আমরা যদি ইন্টারভেন করি দেন রিকভারি ইজ মাচ বেটার ফাইনাল রেজাল্ট। বাট যদি ওভার দ্য পিরিয়ড অফ টাইম যদি পেশেন্ট ডিটোরিয়েট করে অ্যান্ড দ্য পেশেন্ট ইটসেলফ হ্যাজ আ ভেরি লেস পাওয়ার ইন দ্য লিম্বস, সেক্ষেত্রে রিকভারি চান্সটা কম হয়। So pre-op condition will determine how much the post-op recovery will be. এই ধরনের পেশেন্ট দেখা যায়? অবশ্যই প্রচুর দেখা যায়। অনেক পেশেন্টই আছে, যেরকম বললাম যে অনেক পেশেন্ট আছে অ্যাকিউট অনসেট, উপর থেকে পড়ে গেছে, এরকম হয়। আরটি এর ক্ষেত্রে অনেক হয়, হয়ে গেছে। অনেক সময়তে অনেক ইনফেকশনের ক্ষেত্রেও হয়, লাইক নট অনলি স্পাইনাল ট্রমা বাট দেয়ার আর স্পাইনাল ইনফেকশনস অলসো উইচ ক্যান কজ দিস স্পাইনাল ফ্র্যাকচার্স।
অ্যাজ ওয়েল অ্যাজ কম্প্রেশন অন দ্য নার্ভস, এবং তারা ইউজুয়ালি দেখা যায় যে একটু ওভার দ্য পিরিয়ড অফ টাইম। সাধারণত ট্রমার ক্ষেত্রে মোর কমন ইজ অ্যাকিউট অনসেট, হাওয়েভার যদি কম্প্রেশনটা অল্প পরিমাণেতে থাকে অনেক সময় দেখা যায় যে ওভার আ পিরিয়ড অফ টাইম পেশেন্ট ডিটোরিয়েট করছে। সো ইন দোজ কেসেস অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইন্টারভেনশন ইজ বেটার। সূক্ষ্ম চোটের ক্ষেত্রে যদি পেন না হয় তাহলে কি কি লক্ষণ দেখে বোঝা যায়? স্পাইনাল ট্রমার ক্ষেত্রে মোস্ট কমনলি পেইন যেমন আছে তার সাথে ধরুন পায়ের মুভমেন্ট কম, পায়ের মোটর মুভমেন্ট কম, যেমন হাঁটু ভাঁজ করতে অসুবিধা হচ্ছে, ব্যথা নেই তেমন কিছু বাট উইকনেস আছে লোয়ার লিমসেতে বা আপার লিমসেতে উইকনেস আছে। তো সেইগুলোর ক্ষেত্রে দেয়ার ইজ নিউরো ডেফিসিট, উইকনেস হচ্ছে মোটর ডেফিসিট বা সেন্সারি ডেফিসিট যদি হয়, সেন্সেশন যেগুলো আছে সেইগুলো মানে পেশেন্ট এসে কমপ্লেন করে এগুলোই, হাতে কাজ করতে অসুবিধা হচ্ছে বা হাতে ছুলে বুঝতে পারছে না, এইগুলো মোর কমন। নিউরোলজিক্যালি আমরা এক্সামিনেশন করে অনেক কিছু এলিসিট করতে পারি। উই হ্যাভ টু এক্সামিন দ্য মোটর অ্যাজ ওয়েল অ্যাজ সেন্সারি সিস্টেম অ্যাজ ওয়েল অ্যাজ দ্য রিফ্লেক্সেস, এইগুলো করে তার সাথেও অনেক ব্যালেন্স পেশেন্টের টেস্ট করতে হয়, পেশেন্টের ব্যালেন্স কেমন, নিউরাল কোঅর্ডিনেশন কেমন, এগুলো টেস্ট করে দেখতে হয় যে কোনো নিউরো ডেফিসিট কিছু আছে কিনা। ইফ দেয়ার ইজ নিউরো ডেফিসিট ইট ওয়ারেন্টস আস টু গো ফর আ ইমেজিং। সব ক্ষেত্রে কি সার্জারির প্রয়োজন রয়েছে? না, সব ক্ষেত্রে সার্জারি 100%ই প্রয়োজন নয়। যেগুলো ক্রিটিক্যালি না নিউরাল কম্প্রেশন আছে স্পেসিফিক্যালি স্পাইন ট্রমার ক্ষেত্রে, সেইগুলোর ক্ষেত্রে সার্জারি প্রয়োজন হয়। বা অনেক সময়তে পেশেন্টের ইনস্টেবিলিটি যদি থাকে, কারণ ফ্র্যাকচার আমরা সাধারণত স্পাইনাল যে কলম আছে, স্পাইনাল মানে ভার্টিব্রাল কলমকে 3টে কলমসে ভাগ করি, অ্যান্টিরিয়র, মিডল অ্যান্ড পোস্টিরিয়র কলম। তো এর মধ্যে 3টে কলমের মধ্যে যদি 2টো কলম ইনভলভড হয় দেয়ার ইজ ডেফিনেটলি ইনস্টেবিলিটি, চান্সেস মোর। সেক্ষেত্রে আরও অনেক কিছু দেখতে হয়, এমআরআই করে লিগামেন্টাস ইনজুরি আছে কিনা দেখতে হয়। তো আরও অনেক ফ্যাক্টরস আছে যেগুলো কনসিডার করে ইফ দের ইজ ইনস্টেবিলিটি উই হ্যাভ টু ফিক্স ইট, ইফ দের ইজ নিউরাল কম্প্রেশন উই হ্যাভ টু ডিকম্প্রেস ইট। নাও আফটার ডিকম্প্রেশন ইফ দের ইজ চান্স অফ instability we have to fix it along with neural decompression. সার্জারি ছাড়া যাদের সার্জারির প্রয়োজন নেই তাদেরকে চিকিৎসা কিভাবে করেন? There are few medicines যেগুলো মেডিসিন দিয়ে নার্ভ রিগ্রোতে হেল্প করে। মানে শুধুমাত্র মেডিসিন না, অবভিয়াসলি নট। মেডিসিন হচ্ছে ওয়ান অফ দ্য পার্ট অ্যান্ড আদার পার্ট মোস্ট ইম্পর্টেন্ট ইজ ফিজিওথেরাপি। So physiotherapy is very much important, very much vital, and regular physiotherapy করে ইনফ্যাক্ট ইভেন দ্য পেশেন্টস হু আর আন্ডারগোয়িং সার্জারি, যারা সার্জারি অলরেডি হচ্ছে, দে অলসো রিকোয়ার এ প্রলং ফিজিওথেরাপি। বিশেষ করে যাদের নিউরো ডেফিসিট আছে তাদের ফিজিওথেরাপি করে 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 অনেক ইমপ্রুভমেন্ট আসে। অনেক পেশেন্টও আছে আমার কাছে যারা মানে প্রি অফ হয়তো মিনিমাল মুভমেন্টটা ছিল পায়েতে, পোস্ট অপেতে তারা মানে নর্মাল হেঁটে আসছে, এরকম পেশেন্টও আছে। কতদিন লাগে সুস্থ জীবনে ফিরে যেতে? দ্যাট ইজ আ ভেরি ভ্যারিয়েবল থিংস। এটা ডিপেন্ড করবে যে পেশেন্টের ডেফিসিট কতটা আছে তার উপর, অ্যান্ড দেয়ার শুড অলসো বি আ সার্টেন রিয়েলিস্টিক এক্সপেকটেশন, লাইক যাদের কিছুটা পারসিস্ট করছে তাদের মানে 6 মাস থেকে 1 বছর অবধি, তারপরেও যদি কিছুটা পারসিস্ট করে, so the patient has to like somewhat accept the fact যে ওই ডেফিসিটটা হয়তো ঠিক হবে না। obviously there is still chance of improvement, এরকম নয় যে ইমপ্রুভমেন্ট হতে পারে না, বাট ম্যাক্সিমাম ইমপ্রুভমেন্ট কামস উইদিন 6 months, and apart from that up to 1 year we can consider that maximum improvement will come. After that improvement rate অনেক স্লো হয়ে যায়। এক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন রয়েছে যে সার্জারির পর এই ধরনের খাবার খাওয়া যাবে না, এই ধরনের কাজ করা যাবে না? খাওয়ার কোনো রেস্ট্রিকশন কিছু নেই, বাট অবভিয়াসলি সার্জারি পরেতে কিছু রেস্ট্রিকশন থাকে যেগুলো হচ্ছে মুভমেন্টের। যেমন লাম্বার সার্জারি পর স্পেসিফিক্যালি আমরা প্রথম কিছুদিন বলি যে ওয়েট না তুলতে। সো আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে যে সব সার্জারি ক্ষেত্রে আমরা ডিকম্প্রেস করে মানে বনি ফিউশনের কথা ভাবি, আমাদের টার্গেট হচ্ছে বনি ফিউশন। ওয়ান্স বনি ফিউশন অকার্স তাহলে জায়গাটা ইনস্টেবিলিটিটা কারেক্ট হয়ে গিয়ে স্টেবল হয়ে যাবে জিনিসটা। সো বিফোর দ্য বনি ফিউশন
আমরা খুব বেশি স্ট্রেস দিতে চাই না, বিকজ দ্য ইমপ্লান্টস উইচ উই আর পুটিং দেয়ার, ইমপ্লান্টসের ওপর প্রেশার পড়ে বেশি। সেই জন্য অ্যাজ লং অ্যাজ বনি ফিউশন ইজ নট অকারিং, আমরা প্রেফার করি তাদেরকে একটু মোবিলিটি রেস্ট্রিকশন ডাজ নট মিন যে হাঁটতে চলতে পারবে না। উই অবভিয়াসলি এনকারেজ দেম টু ওয়ার্ক ইভেন ফ্রম দ্য ডে 2 or day 1 or day 2, বাট কিছু স্পেসিফিক রেস্ট্রিকশন দিই, ভারী জিনিস না তোলার, মেক শিওর দ্যাট আর কোনো পড়ে না যায় বা ফার্দার অ্যাক্সিডেন্ট কিছু না হয়, এরকম কিছু রেস্ট্রিকশন আমরা দিয়ে থাকি। বাট আফটার দ্যাট দে ক্যান ভেরি ওয়েল ডু দ্যাট। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ ঠিক কী বললেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে বা কোনো মতামত থেকে থাকে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ধন্যবাদ।